এপিসোড 35 এর শুরুতে দেখা যায় হাসিরা লুফিদের উপর পরীক্ষা করতে থাকে। তখনই তারা সামনে লুফিকে যেতে দেখে। তারা সেই লুফির রাস্তায় দাঁড়িয়ে যায়, কিন্তু লুফি তাদেরকে ইগনোর করে সামনে চলে আসে। হাসি তাকে থামায় আর বলে, তোমাকে দেখে এই গ্রামের মনে হচ্ছে না, তুমি এই আইল্যান্ডে কেন এসেছো? লুফি বলে, এতে তোমাদের কি যায় আসে? হাসি বলে, কথা তো তুমি ঠিক বলেছো। লুফি বলে, আমি হাঁটতে বেরিয়েছি। হাসি বলে, যাও গিয়ে মজা করো। এরপর জোরোদের দেখানো হয়। নজুকো তাদের পাস্টের গল্প বলতে থাকে। এদিকে নামি ঘুম থেকে উঠে গেছে। সে নজিকোকে খুঁজে, কিন্তু নজিকো তো অনেক আগেই চলে গিয়েছিল। নামি কুকে এসে ভিলেজের ম্যাপটি দেখতে দেখতে বলে ৮ বছর হয়ে গেল। এরপর ৮ বছর আগের সিন দেখানো হয়। নামি ওই ম্যাপটি আঁকতে থাকে। কিছুক্ষণ পর সে বলে হয়ে গেছে। এরপর সে একটি লাইব্রেরিতে এসে বই চুরি করে। মানে ছোট থেকেই সে চোর ছিল, কিন্তু ধরা পড়ে যায়। গেনসান তাকে নিয়ে যেতে যেতে বলে, কতবার তুমি চুরি করেছো? নামি বলে, আমরা যে গরিব এজন্য চুরি করি। গেনসান তাদের ঘরে এসে বেলে মেরে বলে ডাকতে থাকে। বেলে মেরে দরজা খুলে বলে, কি হয়েছে, তো চেঁচাচ্ছ কেন? এরপর সে নামিকে বলে, তুমি ফিরে এসেছো নামি? গেনসান বলে, দেখো সে আজকেও চুরি করেছে। তাকে তো গ্রামের এখন সবাই এক নামে চিনি। বেলে মেরে বলে, তুমি টাকা দিয়ে দিবে তাই না গেনসান? আমার কাছে এখন টাকা নেই, আমি পরে টাকা শোধ করে দিব আমার শরীর দিয়ে। গেনসান বলে, তুমি এরকম কথা কিভাবে বলতে পারো? নামি আর বেলে মেরে হাসতে থাকে। এরপরে সিনে সে নামিকে মেরে বলে, তুমি কেন চুরি করতে গিয়েছিলি? আমাকে বললেই তো কিনে দিতাম। নামি বলে, কিন্তু তোমার কাছে তো টাকা নেই। বেলে মেরে বলে, আমি কিছু টাকা জমিয়ে রেখেছি। নামি বলে, গ্রামবাসীরা বলেছিল আবহাওয়ার কারণে এবার কমলার আবাদ ভালো হয়নি। বেলে মেরে বলে, তাদের কাজ নেই তো কি করে এখন? তখনই সেখানে নজিকো এসে বলে, নামি তুমি তো খুবই বোকা, আমি তোমার থেকেও ভালো চুরি করতে পারি। বেলে মেরে তাদের দুজনকে মার লাগিয়ে দেয়। এরপর বেলে মেরে নামের ম্যাপ দেখে বলে, এটা কি সত্যিই তুমি বানিয়েছো? নামি বলে, এটা হচ্ছে আইল্যান্ডের ম্যাপ। বেলে মেরে বলে, এই বয়সেই তুমি এত ভালোভাবে ম্যাপ বানাতে পারো? নামি বলে, আমি এখন নেভিগেশন শিখছি। আমি আমার নেভিগেশন স্কিল ব্যবহার করে পুরো দুনিয়া ঘুরে বেড়াতে চাই, এবং একদিন আমি এই পুরো দুনিয়ার ম্যাপ বানাবো। বেলে মেরে বলে, একদিন তোমার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে নামি। এরপর তারা খাবার খেতে বসে। নামি বলে, তুমি কেন খাচ্ছ না বেলে মেরে চান? বেলে মেরে বলে, আমি ডায়েটে আছি, তাই আমি শুধু কমলা খাবো। নজিকো বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি খাচ্ছ না কারণ তোমার কাছে খাবার কেনার টাকা নেই। বেলে মেরে বলে, তোমরা হয়তো জানো না কমলার ক্ষমতা। কমলা খাওয়ার কারণে ৩০ বছর বয়সে আমার স্কিন এরকম চকচকি। নামি বলে, কিন্তু তোমার শরীর তো ফ্যাকাশে দেখাচ্ছে। বেলে মেরে রেগে বলে, তাড়াতাড়ি খাবার শেষ করো, এত প্রশ্ন করার কি আছে? এরপর সে একটি জামা সেলাই করে বলে, নামি তোমার জামা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে বেলেমেরি ব্র্যান্ডের কাস্টম মেড। নামি বলে, এটা তো নজিকোর পুরাতন জামা সেলাই করেছো, আমার নতুন জামা চাই। নজিকো বলে, আমি তোমার থেকে ২ বছরের বড়, তাই আগে আমার নতুন জামা লাগবে। নামি বলে, বয়স দিয়ে কি হবে? নজিকো বলে, তোমাকে আমার জামা পরতেই হবে, কারণ তুমি হচ্ছে আমার বেবি সিস্টার। এরপর নামি এমন একটা কথা বলে যেটা বেলেমেরে সহ্য হয় না। নামি বলে, আমি তোমার আসল বোন নই, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। বেলেমেরে তার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, এরপর থেকে এরকম কথা আর বলবে না। নামি বলে, তুমি আমাদের আসল মা নও, আমাদের ছাড়া তুমি অনেক ভালো থাকতে পারতে, ঠিক মতো খেতে পারতে, পছন্দ মতো জামা পরতে পারতে। তোমার বদলে আমাকে যদি কোনো ধনী ব্যক্তি দত্তক নিত। বেলে মেরে বলে, ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছে হয় যাও। বাইরে বৃষ্টি পড়তে থাকে, কিন্তু নামি বৃষ্টির মধ্যে বেরিয়ে যায়। এরপর সে গেনসানের ঘরে আসে। গেনসান তাকে দুধ দেয় খাওয়ার জন্য। নামি বলে, আমরা না থাকলে বেলেমেরিসান অনেক ভালো থাকতো। গেনসান বলে, তোমার কেন এরকমটা মনে হচ্ছে? নামি বলে, দুইটা বাচ্চাকে ঠিকমতো খাবার ও পোশাক দেওয়ার মতো সামর্থ্য তার নেই। তাছাড়া লোকজন আমার কারণে তাকে পছন্দও করে না। গেনসান বলে, তুমি তো বড় মানুষের মতো কথা বলছো, সেও তোমার বয়সে গ্রামে অনেক ফেমাস ছিল, এমনকি গ্রামবাসীদের নজরে সে এখনো এরকমই আছে। আমরা আশ্চর্য তো তখন হয়েছিলাম যখন সে নেভি জয়েন করতে চেয়েছিল। এরপর দেখানো হয় পাস্টের কিছু সিন। নেভি আর পাইরেটদের মাঝে লড়াই চলতে থাকে। বেলে মেরে মড়ো অবস্থায় পড়ে থাকে। তখনই সে একটি বাচ্চাকে দেখতে পায়, যার কোলে তার থেকেও ছোট একটি বাচ্চা কান্না করতে থাকে। বেলে মেরে যখন তাদের কাছে এসে তখন বাচ্চাটি কান্না করা থামায়। গেনসান বলে, সেটি তুমিই ছিলে নামি। এক ঝড় বৃষ্টির রাতে বেলে মেরে নামি আর নজিকোকে নিয়ে গ্রামে ফিরে আসি। সে এসেই বলে, তাড়াতাড়ি ডক্টর ডাকো, এদের অনেক ভয়ানক জ্বর হয়েছে। এরপরে সিনে দেখা যায় তারা সুস্থ হয়ে গেছে। বেলে মেরে বলে, আমি এখন থেকে এদের মা। গ্রামবাসীরা বলে, তোমার মতো পাগল মেয়ে তাদেরকে দেখাশোনা করতে পারবে না। গেনসান বলে, আমার কথা শোনো, তাদেরকে নেভিদের হাতে তুলে দাও। কিন্তু বেলে মেরে মানা করে দেয়। গেনসান বলে, যদিও তোমরা আসল পরিবার না, কিন্তু তোমাদের মধ্যকার সম্পর্ক সত্যিকারের পরিবারের মতোই। তখনই সেখানে নজিকো আসে নামিকে নিয়ে যাওয়ার জন্য। এখানে ভালো করে লক্ষ্য করো, নামের পিছনে ৩ জনের ওয়ান্টেড পোস্টার লাগানো আছে। তাদের মধ্যে একজন আছে ক্যাপ্টেন বাগি আর অপরজন ডন ক্রিক। মানে ৮ বছর আগে তাদের উপর বাউন্টি লেগে গিয়েছিল। নজিকো বলে, বেলে মেরেসান তোমার ফেভারিট ডিশ তৈরি করেছে। তারা যাওয়ার জন্য দৌড় মারে। তখন একটি লোক চিৎকার করতে থাকে, পাইরেটরা এখানে এসেছে, সবাই লুকিয়ে পড়ো। আরলং পাইরেটসের শিপ সেখানে পৌঁছে যায়। গেনসান নামি আর নজিকোকে ঝোপের পেছনে লুকোতে বলে। ফিশম্যানরা এসে গুন্ডাগিরি শুরু করে দেয়। আরলং বলে, এই ভিলেজ এখন থেকে আমার, এখন থেকে তোমাদের জীবন টাকা দিয়ে কিনতে হবে। এডাল্টদের জন্য ১,০০,০০০ বেরি আর বাচ্চাদের জন্য ৫০,০০০ বেরি, যে দিতে পারবে না তাকে মরতে হবে। নামি আর নজিকো ঝোপের পেছনে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। নামি বলে, এখন কি হবে? বেলেমেরে সানের কাছে তো এতগুলো টাকা নেই। নজিকো বলে, আমাদের ঘর গ্রাম থেকে অনেক দূরে, তাই তারা নোটিস করবে না। ফিশম্যানরা টাকা গুনতে থাকে। গেনসান বলে, টাকা গেলে আরো আসবে, কিন্তু জীবন গেলে আর ফেরত আসবে না।
তাই এখন আমাদের চুপ থাকতে হবে। ভালোই হয়েছে যে সবাই টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না বেলেমেরের কাছে এতগুলো টাকা আছে। আর্লং বলে, চলো ব্রাদার্স, এখন যাওয়া যাক। তারা ওখান থেকে চলে যেতে থাকে। তখন একটি ফিশম্যান বলে, ওখান থেকে তো ধোঁয়া উঠছে। আসলে বেলেমেরে নামি আর নজিকোর জন্য খাবার রান্না করছে, তাই রান্নাঘর থেকে ধোঁয়া উঠতে থাকে। আর্লং বলে, চলো ওখান থেকেও টাকা নিয়ে আসি। এটা শুনে গেনসান আর ডক্টর অনেক ভয় পেয়ে যায়। একজন বলে, নামি আর নজিকো তো ওখানে নেই। তারা জঙ্গলের মধ্য দিয়ে বেলেমেরে সান বলতে বলতে দৌড়াতে থাকে। এর পরের সিনে দেখা যায় আর্লং বেলেমেরের ঘরে নক করছে। বেলেমেরে মনে করে নামি আর নজিকো ফিরে এসেছে। সে তাদেরকে ভেতরে আসতে বলে। আর্লং দরজা খুলে ভেতরে ঢুকি, কিন্তু ভেতরে কেউ নেই। হঠাৎ করে আর্লং এর মুখে একটি কিক লাগি। সে নিচে পড়ার আগেই বেলেমেরে তার মুখে বন্দুক রেখে দেয় আর বলে, আমি একজন মেরিন গার্ল ছিলাম। কিন্তু আর্লং তার বন্দুকটি দাঁত দিয়ে ভেঙে ফেলে। আর্লং বলে, তোমাদের মতো নিচু প্রজাতি কিছুই করতে পারবে না। এদিকে নামি আর নজিকো দৌড়ে আসতে থাকে, কিন্তু ডক্টর তাদেরকে আটকায়। আর্লং বেলেমেরেকে টর্চার করতে থাকে। তখনই সেখানে গেনসান আসে। গেনসান বলে, লড়াই করে সব সমস্যার সমাধান হয় না, কিছু সমস্যা টাকা দিয়েও সলভ করতে হয়। সে বেলেমেরে কানে কানে বলে, তোমার কাছে কতগুলো টাকা আছে? বেলেমেরে বলে, সব মিলিয়ে 1 লাখ বেরিয়ে হবে। গেনসান বলে, এগুলো দিলেই হবে, আমি সবকিছু সামলে নিচ্ছি। তখনই হাসি বলে, ওখানে তো 3 জনের খাবার সাজানো আছে। গেনসান বলে, আমি বলতে ভুলে গিয়েছিলাম যে সে আমাকে এবং আমার বন্ধুকে ইনভাইট করেছিল ডিনারে। এরপর সে বেলেমেরকে বলে, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, তারা এখান থেকে চলে যাক। একটি ফিশম্যান গ্রামের রেজিস্টার খাতা দেখে বলে, এই মেয়ের এখনো বিয়ে হয়নি। এদিকে ডক্টর নামিয়ে নজুকুকে বলছি, তোমরা বেলেমেরের মেয়ে, এটার কোনো প্রমাণ নেই, তাই তোমরা এই আইল্যান্ড ছেড়ে চলে যাও। এতে তোমাদের 3 জনেরই জীবন বেঁচে যাবে। নামি যেতে চায় না, কিন্তু নজিকো তাকে যেতে বলে। ফিশম্যানরাও টাকা নিয়ে চলে যেতে থাকে। পিছন থেকে বেলেমেরে বলে, তোমাদেরকে কে বলেছে যে এগুলো আমার জন্য দিয়েছি? 1 লাখ বেরি তো আমি আমার 2 মেয়ের জন্য দিয়েছি। গেনসান বলে, পাগল নাকি তুমি? বেলেমেরে বলে, সরি গেনসান, আমি এটা বলতে পারবো না যে আমার পরিবার নেই। এতে যদি আমার জীবনও চলে যায় তবুও কোনো আফসোস নেই। হতে পারে আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারাই হচ্ছে আমার পরিবার। আমি সবসময় তাদের মা হয়েই থাকবো, এবং তারা আমার কাছে মেয়ে। নামি আর নজিকো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। বেলেমেরে বলে, আমি তোমাদেরকে অনেক বই আর জামা কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু এমনটা আর হবে না। সে নামের মাথায় হাত রেখে বলে, তোমার ড্রিম একদিন অবশ্যই পূর্ণ হবে। আর্লং বলে, তাহলে এগুলো হচ্ছে তোমার মেয়ে? বেলেমেরে বলে, আমাকে প্রমিস করো যে তাদের উপর হাত উঠাবে না। আর্লং বলে, আমি তাদেরকে মারবো না, কিন্তু এর জন্য তোমাকে মরতে হবে। কিনচান 2টা বন্দুক বের করে গুলি চালানো শুরু করে, কিন্তু একটি ফিশম্যান তার বুক ছিঁড়ে ফেলে। গ্রামবাসীরাও সবাই অ্যাটাক করে দেয়, কিন্তু ফিশম্যানরা তাদেরকে খুব সহজেই ডাউন করে দেয়। বেলেমেরে নামিয়ার নজুকুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর্লং তার বুকে বন্দুক রেখে চালিয়ে দেয়। নামিয়ার নজুকু জোরে জোরে কান্না করতে থাকে। সে চাইলেই নামিয়ার নজুকুকে দূরে পাঠাতে পারত, কিন্তু সে এটা করেনি, যার কারণে তাকে তার নিজের জীবন হারাতে হলো। এটা কি বোকামি, নাকি এটাই হলো মায়ের ভালোবাসা? এরপর বেলেমেরের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে বলেছিল, মেয়েদেরকেও স্ট্রং হতে হয়। লোকজন তোমাদেরকে সম্মান করুক আর না করুক, এতে কোনো যায় আসে না। কখনোই এই এরাকে ঘৃণা করো না, কারণ এই এরাই তোমরা জন্ম নিয়েছো। হাসির মাধ্যমে যে শক্তি এসে সেটা কখনো ভুলে যেও না। আলং দাঁত বের করে হাসতে থাকে। হাসি নামের তৈরি ম্যাপ দেখতে থাকে। নামি বলে, ওটি আমি এঁকেছি, ওটা থেকে তোমার নোংরা হাত দূরে সরাও। আর্লং ম্যাপটি দেখে বলে, তুমি এই বয়সে এরকম ম্যাপ তৈরি করে ফেলেছো? সে তার লোকদের নামিকে তুলে আনতে বলে। হাসি নামিকে তুলে নিয়ে যেতে থাকে। গেনসান একটি তলোয়ার দিয়ে আলং এর সামনে দাঁড়ায়। আর্লং বলে, কুড়বি। কুড়বি এসে গেনসানকে ডাউন করে দেয়। এরপরে সিনে গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই সেখানে নামি আসে। নজিকো বলে, তুমি কি ঠিক আছো? তারা তোমাকে মারেনি তো? নামি বলে, আমি আর্লং পায়ের জয়েন করেছি, আমি এখন তাদের জন্য ম্যাপ বানাবো। গেনসান বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তারা নিশ্চয়ই তোমার সাথে ভয়ানক কিছু করেছে। তখনই সে নামির হাতে আর্লং পায়ার্সের ট্যাটু দেখতে পায়। নামি টাকার বান্ডল দেখিয়ে বলে, এগুলো তারা আমাকে দিয়েছে, আমি যেটা চাই সেটাই তারা কিনে দিবে। নজিকো তাকে মাটিতে ফেলে দিয়ে বলে, তুমি কিভাবে তাদের গ্রুপ জয়েন করতে পারো? তারা কিছুদিন আগে বেলেমেরে সানকে মেরেছিল, তুমি কি ভুলে গেছো? নামি বলে, আমি ঠিকমতো খেতে এবং পড়তে তো পারবো। গেনসান বলে, এখান থেকে চলে যাও, আর কখনো এদিকে এসো না। এরপর সিনে নামি বেলেমেরের কবরের পাশে বলতে থাকি, 5টি নেভি শিপ এসেছিল আলংকে ধরার জন্য, কিন্তু তারা সহজেই শিপগুলো ডুবিয়ে দিয়েছিল। আমার মনে হয় না গভর্নমেন্ট আর কোনো শিপ পাঠাবে আমাদেরকে সাহায্য করার জন্য, তাই এখন আমাকেই কিছু করতে হবে। আমি আলংয়ের সাথে চুক্তি করেছিলাম, আমি যদি 100 মিলিয়ন বেরি তাকে দিতে পারি তাহলে কোকের শিপ সে আমার কাছে বিক্রি করবে। পেছনে দাঁড়িয়ে নজিকো তার কথা শুনতে থাকে। নামি বলে, আমি যদি এই ভিলেজ কিনতে পারি তাহলে আর কাউকে মরতে হবে না, এর বদলে আমাকে তার জন্য ম্যাপ বানাতে হবে। নজিকো বলে, 100 মিলিয়ন বেরি তুমি কিভাবে জমা করবে? নামি বলে, যে করেই হোক আমাকে এটা করতেই হবে। এরপর থেকে নামি পাইরেটদের কাছ থেকে টাকা পয়সা সোনাদানা সবকিছু চুরি করতে থাকে। তারা মাটির নিচে গর্ত করে একটি বাক্সে এগুলো লুকিয়ে রাখে। নজিকো সবকিছু উসাবা সানজিকে বলে। সে 10 বছর বয়স থেকে এসব কিছু সহ্য করে আসছে। এর মানে নামের বয়স বর্তমান 18। উসাব বলে, এর মানে এই গ্রামকে বাঁচানোর জন্য সে এসব করছে। সানজি জোরে চিৎকার করে বলে, নামিসেনকে যে এত কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না। নজিকো তাকে 5 মিনিট ডাউন করে দেয় আর বলে, আমি বলছি যে নামিকে তার মতো কাজ করতে দাও। জোরও ঘুমায়নি, সেও তার স্টোরি শুনেছে। শুধু এই 3জনই নয়, জনি আর ইসোকো দূরে দাঁড়িয়ে সবকিছু শুনেছে। তারা কাঁদতে থাকে। এরপর দেখানো হয় লুফিকে। সে গেনসানের টুপির বিষয়ে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছে। লুফি বলে সে কেন তার মাথায় পেনহেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর গেনসান আর নেভিদের দেখানো হয়।
তারা যাচ্ছে নামের ঘরের দিকে। নামিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তার সামনে দাঁড়িয়ে থাকে কলোনেল নেজুমি। সে বলে, তুমি কি চোর নামি? আমি খবর পেয়েছি যে তুমি অনেক সম্পদ চুরি করে লুকিয়ে রেখেছো। পাইরদের কাছ থেকে চুরি করো আর অন্য কোথাও থেকে চুরি করো। এখন থেকে সেগুলো গভর্নমেন্টের সম্পদ। তার কথা শুনে নামি অনেক চিন্তায় পড়ে যায়। এরই সাথে এপিসোড 36 এখানেই শেষ হয়ে যায়।